হরমুজ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, নিষেধাজ্ঞা না উঠলে পুরোপুরি খুলবে না জানিয়েছে ইরান। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। ইয়েমেনে ফের সংঘাতের উত্তাপ, বাব আল মান্দেবে ক্ষেপণাস্ত্রের আঘাত। জিজানে আরামকোতেও হামলার দাবি হুতির। বড় যুদ্ধের সংখ্যা জাতিসংঘে আঞ্চলিক নিরাপত্তায় তৎপর সৌদি। ইসরায়েলের হামলায় গাজার পুলিশ প্রধান সহ নিহত 2। পশ্চিম তীরে পরিবার উচ্ছেদের অভিযোগ। আল আকসায় বসতি স্থাপনকারীদের প্রবেশ, আরব লীগের নিন্দা। ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 2। ইসমাইল বন্দরে বিদ্যুৎ বিপর্যয়। কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির প্রস্তাব কিয়েভের, দাবি গণমাধ্যমের। এবং দাবানলের কবলে জার্মানির পশ্চিমাঞ্চল, আগুনে পুড়ছে যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিসের বিস্তীর্ণ বনভূমি। জাপানের টোকিওতে বন্যায় 4 জনের মৃত্যু, ভারতে বৃষ্টি অব্যাহত। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি অবস্থানে। হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না উঠলে হরমুজ পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শর্ত না মানলে যুদ্ধ আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অন্যদিকে প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে প্রণালীতে আবুধাবির 2টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের বলেছেন, তেহরানের শর্ত মানা না হলে যুদ্ধ আরও বাড়তে পারে, যা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেবে। এদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে ওয়াশিংটন আগেও বড় ধরনের ভুল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ তারই উদাহরণ। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রয়োজন হলে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী নৌবাহিনীর জাহাজ বদল করে দীর্ঘ সময় ধরে এই অবরোধ বজায় রাখতে পারে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন এর প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবেশ নিরাপত্তাতেও। ওমান উপকূলে ক্ষতিগ্রস্ত রুশ শ্যাডো ফ্লিট থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে। ইয়েমেনে ফের বাড়ছে সংঘাতের উত্তাপ। সৌদি আরবের জিজানে আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। একই সময়ে বাব আল মান্দেব প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে এই গোষ্ঠীটি। এই অবস্থায় সানা আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মিশরকে নতুন প্রতিরক্ষা জোটে যুক্ত করার উদ্যোগের পাশাপাশি সৌদি আরব ও ইরাকও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই সৌদি আরবে ফের হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। জিজানে আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলার পাশাপাশি বাব আল মান্দেব প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছোড়ারও দাবি করেছে তারা। ইয়েমেনের সাদা ও হাজ্জা প্রদেশে সৌদি আরবের হামলা এবং আকাশসীমা লঙ্ঘনের জবাবেই এ আক্রমণ চালানো হয়েছে। এ পরিস্থিতিতে ইয়েমেনে ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গ বলেছেন, 2022 সালের যুদ্ধবিরতির পর দেশটি এখন সবচেয়ে বড় সংঘাতের ঝুঁকিতে রয়েছে। হুতিদের সঙ্গে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের লড়াই তীব্র হওয়ায় দেশটির বিভিন্ন ফ্রন্টে সামরিক তৎপরতা বেড়েছে। একই সঙ্গে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আঁচ ও হুতিদের হামলার ঝুঁকিতে নিজেদের নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার জেদ্দায় বসে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের 3য় পরিকল্পনা বৈঠক। এতে অংশ নেন 39 দেশের প্রতিনিধিরা। বাব আল মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই জোটটির লক্ষ্য। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছে সৌদি আরব। এমনকি ইরাকের সঙ্গেও সামরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি। অন্যদিকে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যুক্ত হতে আলোচনা চালিয়ে যাচ্ছে মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতি জানিয়েছেন, কায়রো এরই মধ্যে এ বিষয়ে সম্পৃক্ত হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বলেছেন, মিশর তাদের স্বাভাবিক অংশীদার এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত হতে পারে। এর আগে গেল 7 আগস্ট আঙ্কারা, রিয়াদ এবং ইসলামাবাদের মধ্যে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে এক দেশের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা সহ অন্তত 2 জনের প্রাণ গেছে। নিহত পুলিশ প্রধানকে হামাসের কমান্ডার বলে দাবি করেছে তেল আবিব, তবে অভিযোগ অস্বীকার করেছে গাজার পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে
ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে আল আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশের নিন্দা জানিয়েছে আরব লীগ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর হামলায় এবার নিহত হয়েছেন গাজার গভর্নরেটের সিভিল পুলিশ প্রধান জামাল আবু কামিল। বৃহস্পতিবার তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে প্রাণ হারান তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আবু কামিল হামাসের একজন কমান্ডার ছিলেন। একই সঙ্গে 2023 সালের 7 অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রবেশ করেছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে গাজার পুলিশ। তাদের দাবি, আবু কামিল শুধু পুলিশি দায়িত্বই পালন করতেন এবং অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। পুলিশ প্রধান জামিল আবু কামিলকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির দাবি, গাজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রতিনিয়ত ইসরায়েলি হামলা চলছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেবে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এসব হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরের কুসরা এলাকায় ফিলিস্তিনি পরিবারগুলোর উপর চাপ বাড়ছে। কয়েকদিন ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কয়েকটি বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ করে রাখার পর দখলদার বাহিনী সেখানে অবস্থান নেয়। পাশাপাশি কিছু পরিবারকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও নেতানিয়াহু বাহিনী বলছে বাসিন্দাদের বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে তারা অবস্থান নিয়েছেন। একই সময়ে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশের নিন্দা জানিয়েছে আরব লীগ। তেল আবিবের পুলিশের সুরক্ষায় তারা সেখানে প্রবেশ করে ইহুদি ধর্মীয় প্রার্থনা করেছেন বলে অভিযোগ উঠেছে। আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি এটিকে মসজিদের পবিত্রতা, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক স্বীকৃত সিদ্ধান্তের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওডেসায় 2 জন নিহত হয়েছেন। ইসমাইলে হামলার কারণে বন্ধ হয়ে গেছে বন্দরনগরীর দক্ষিণ পূর্ব এলাকার বিদ্যুৎ সরবরাহ। এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধে নিহত 285 সেনার মরদেহ বিনিময় করেছে দুই দেশ। এদিকে কৃষ্ণ সাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধে কিয়েভ মস্কোকে প্রস্তাব দিয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। রাশিয়া ইউক্রেন যুদ্ধে হামলার পরিধি ফের বাড়ছে। বৃহস্পতিবার ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক পরিবহন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। ইউক্রেনের ওডেসা অঞ্চলে যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান। দেশটির রেলওয়ের প্রধান জানান, হামলার সময় ট্রেনে প্রায় 350 যাত্রী ছিলেন। ইসমাইল বন্দরের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত ও আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে শহরের দক্ষিণ পূর্ব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার ছোড়া শতাধিক ড্রোনের মধ্যে বেশিরভাগই ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে বেসামরিক স্থাপনা ও পরিবহনে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে কিয়েভকে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা এবং রাশিয়ার ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, 17টি অঞ্চল সহ কৃষ্ণসাগর, আজব সাগর এবং ক্রিমিয়ার আকাশে 3 শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাসকোর্তস্তানে ড্রোন হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। আর সালাভাত শহরে একটি শিল্প এলাকায় আগুন লাগার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে কৃষ্ণসাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধে রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, তৃতীয় একটি পক্ষের মাধ্যমে প্রস্তাবটি মস্কোর কাছে পাঠানো হয়েছে। তবে এখনও কোনো জবাব দেয়নি রাশিয়া। এছাড়া রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধে নিহত 285 সেনার মরদেহ বিনিময় হয়েছে। এর মধ্যে 261 ইউক্রেনীয় সেনার মরদেহ কিয়েভ বুঝে পেয়েছে বলে জানিয়েছে দেশটি। বিপরীতে মস্কোর কাছে হস্তান্তর করা হয়েছে 24 রুশ সেনার লাশ। ইউরোপ জুড়েই চলতি মৌসুমে অস্বাভাবিক মাত্রায় ছড়িয়ে পড়েছে দাবানল। জার্মানি, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের একের পর এক এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে, আর পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ বনভূমি ও বাড়িঘর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলে পড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। জার্মানির পশ্চিমাঞ্চলে ভয়াবহ আগুন একটি গ্রামে ছড়িয়ে যাওয়ায় প্রায় 2000 মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র, পরিচয়পত্র ও জরুরি ওষুধ নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কাছের বনাঞ্চলের প্রায় 25 হেক্টর এলাকায় আগুন ছড়িয়ে পড়ার পর শুরু হয় বড় ধরনের উদ্ধার অভিযান। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লদ অঞ্চলেও পাইন বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে গ্রামবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যেই পুড়ে গেছে প্রায় 1100 হেক্টর বনভূমি। আগুন লুবনন গ্রামের কেন্দ্র থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা।
গ্রিসের হালকিডিকে অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে দ্রুত। সিভিরি গ্রামের কাছে শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় 150 দমকল কর্মী। আগুন ছড়িয়ে পড়েছে প্রধান সড়কের দুই পাশেও। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন দমকল কর্মী। ক্রোয়েশিয়ার উমিস শহরের কয়েকটি এলাকাতেও প্রবল বাতাসে দাবানল ছড়িয়ে পড়েছে। পুড়েছে ঘাস, নিচু গাছপালা ও পাইনবন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়। এদিকে ইংল্যান্ডের বার্মিংহামের কাছে স্টোরবিজ এলাকায় দাবানলে পুড়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। তীব্র তাপপ্রবাহের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত দমকল কর্মীরা। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন দমকল কর্মী। ফায়ার সার্ভিস কর্মীরা এটিকে ইতিহাসের অন্যতম বড় দাবানল বলে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী খরা, পানির সংকট ও অতিরিক্ত শুষ্ক হয়ে পড়া বনাঞ্চলের সঙ্গে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব এসব ভয়াবহ দাবানলকে আরও তীব্র করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী খরা, পানির সংকট ও অতিরিক্ত শুষ্ক হয়ে পড়া বনাঞ্চলের সঙ্গে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবও এসব ভয়াবহ দাবানলকে আরও তীব্র করে তুলছে। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 273 জনে। এখনও নিখোঁজ 377 জন, আহত হয়েছেন 3824 জন। বিপর্যয় পঞ্চম দিনে গড়ালেও থেমে নেই উদ্ধার তৎপরতা। ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানের শত চ্যালেঞ্জ উপেক্ষা করে চলছে উদ্ধার অভিযান। এদিকে দুর্যোগ মোকাবিলায় $50 লাখ সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। গেল সোমবার আঘাত হানা ভূমিকম্পে দেশটির পেরেইরার 8তলা দিয়েবেনি হোটেলটি পুরোপুরি ধসে পড়ে। সেখান থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকতে পারেন এমন আশায় রাত দিন অভিযান চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। এটি শুধু পেরেইরার গল্প নয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের কালি শহরও। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কংক্রিট ও লোহার রডের স্তূপ। ধ্বংসাবশেষ দ্রুত সরাতে সারিবদ্ধভাবে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও পানি ও খাবার দিয়ে তাদের সহায়তা করছেন। আমরা যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপ সরাতে মানব শৃঙ্খল তৈরি করছি। যত বেশি মানুষ থাকবে ধ্বংসাবশেষ তত দ্রুত সরানো সম্ভব হবে এবং এর নিচে আটকে থাকা মানুষদের কাছে তত দ্রুত পৌঁছানো যাবে। আমরা বিশ্বাস করি এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ জীবিত থাকতে পারেন। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আশা হারাবো না। প্রয়োজনীয় সরঞ্জাম ও খাবার পৌঁছে দিয়ে আমরা চিকিৎসা কার্যক্রমে সহায়তা করছি। অন্যদের সহায়তায় সংগ্রহ করা খাবার ক্ষতিগ্রস্ত এলাকা, উদ্ধার কর্মী ও প্রয়োজনীয় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি উদ্ধার কর্মীদের জন্য হেলমেট, টর্চ লাইট ও পালস অক্সিমিটারের মতো সরঞ্জামও দিচ্ছি। কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ হয়েছেন। আহত 3500-এর বেশি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পেরেইরার কিছু এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এদিকে ভূমিকম্পের পর কাছের পুরাসে আগ্নেয়গিরির সক্রিয়তা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে সেখানে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের জরুরি তহবিল থেকে কলম্বিয়াকে $50 লাখ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সংকটাপন্ন মানুষের জন্য প্রায় 10 টন মানবিক সহায়তা পাঠিয়েছে চিলি সরকার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, স্বাস্থ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছে বিভিন্ন মানবিক সংস্থা। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রয়োজনও যাচাই করা হচ্ছে।